শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সাকি যেমনটা বলছিল, সুন্দর সকাল। সত্যি সকালগুলো সুন্দর হয়ে ওঠে যখন আপনারা সাথে থাকেন এবং একই সাথে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর আবহাওয়া সবকিছু মিলিয়ে আমরা আসলে চলে যাব সাকির কাছে এই কারণ তিনি একজন সুন্দর মনের মানুষ এবং একই সাথে আমার খুব পছন্দের। অনেক ধন্যবাদ মাসুক। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আজ অপেক্ষা করছি, একজন বিশেষ মানুষ আছেন, আবৃত্তি শোনাবেন আমাদের, গল্প তো থাকবেই, তুমি জানাবে নিশ্চয়ই কে আছেন। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী লাবণ্য মল্লিক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? বেশ ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি, এবং আপনি এত সুন্দর করে আমাদেরকে জিজ্ঞেস করলেন, সেটার কারণে আরো অনেক বেশি ভালো বোধ করছি আমরা। আশা করছি বাকি সময়টাও আমাদের বেশ ভালো কাটবে। নিশ্চয়ই নিশ্চয়ই। একদম শুরুতে আপনার কাছে জানতে চাইবো লাবণ্য, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাত্র জীবনে এক ধরনের মানুষ আছে যারা বলে যে এটা পড়াশোনাকে ক্ষতি করে, আবার কেউ কেউ আছে যে বলে যে না, তুমি এক্সট্রা যত কারিকুলারের সাথে তুমি সংযুক্ত হতে পারো হও। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের আগ্রহ থাকে, অনেক বাচ্চাদের আগ্রহ কম থাকে। এই বিষয়টা নিয়ে আপনি গঠনমূলকভাবে কি বলবেন? প্রথমত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলবো, আমিও এমন বাধার সম্মুখীন হয়েছি। একসাথে যখন দুটো আমি কন্টিনিউ করি, বলা হয় আমার পড়াশোনার ক্ষতি হবে। তো এই জায়গা থেকে বলবো আসলে ক্ষতি হয় না, আমি যদি ব্যালেন্স করে চলতে পারি, পড়ার সময় পড়া এবং আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সময় সেটা, তাহলে আসলে এখানে কোনো বাধা আসে না। বরং উপরে যেই পাওনাটা সেটা হচ্ছে, আমি যখন আমার স্কুল লাইফে আমার বন্ধুরা ক্লাস 7 কিংবা 8-এ তারা মুখস্থ বিদ্যায় অভ্যস্ত, তারা একটা রচনা, ভাব সম্প্রসারণ, সারমর্ম তারা মুখস্থ করে সেটা লিখছে। কিন্তু আমি যখন তাদের একটু বিপরীত দিকে হেঁটে আমি ডিবেট করছি, বক্তৃতা করছি, কিংবা আমি আবৃত্তির সাথে যুক্ত আছি, তখন আমার সেই বিষয়টা মুখস্থ করতে হচ্ছে না। আমি তাদের চেয়ে ভালো মতো বুঝতে পারছি, আমার বিশ্লেষণী ক্ষমতা বাড়ছে, চিন্তা শক্তি বাড়ছে। এটা একদিক থেকে আমার পড়াশোনায় আমাকে সাহায্য করেছে। এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে এসে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আমাদের ক্লাস প্রেজেন্টেশন। সেখানে যারা একদম কো কারিকুলার অ্যাক্টিভিটিসে থাকে না, খুব ভয় নিয়ে থাকে কি করব না করব, কিন্তু সেই জায়গা থেকে আমার মাঝে কোনো ভয় নেই, খুব সুন্দর মতো প্রেজেন্ট করতে পারি এবং খুব ভালো একটা মার্কস আমি ক্যারি করতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ব্যালেন্স করে চললে আমরা ক্ষতিগ্রস্ত হব না, বরং উপকৃতই হব। এ কারণেই সাকি, এ কারণেই হয়তো বা বড়রা বলেন যে যে রাধে সে চুলো বাঁধে, মানে একসাথে সব চাইলেই করা যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আরও একটি বিষয় এখানে যুক্ত করা যায়, আপনি যেটি বলছিলেন যে সাহসের যে ব্যাপারটা না, সেটা তো কাজ করে একই সঙ্গে। যখন আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করছি, তখন যেটা হয়, একটা না তো আসলে পড়াশোনাটা করাও সম্ভব না। পড়াশোনার পাশাপাশি আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে যেটা হয় যে পুনরায় আবার সেই জায়গাটাতে আরও একটু বেশিভাবে আমার মনে হয় মনোনিবেশ করা সম্ভব। আমরা ছোটবেলায় একটু যেতে চাই, তারপর আস্তে আস্তে কিভাবে আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে যুক্ত হলেন, বিশেষ করে যে আবৃত্তির কথা বলছেন, বক্তব্য, নিশ্চয়ই পরিবারের একটা ভূমিকা তো অবশ্যই আছে। শৈশবটা কেটেছে আপনার ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁয়ের কোথায় কাটলো? ঠাকুরগাঁওয়ের একদম সীমান্তবর্তী একটি উপজেলা। আমার বাসা থেকে 10 থেকে 15 মিনিট দূরেই ইন্ডিয়ার বর্ডার। আচ্ছা। আমার গ্রামের নাম জাবরহাট, আর সেখানে আমার শৈশব কেটেছে। এবং পীরগঞ্জ উপজেলায় আমার শৈশব এবং কৈশোরের সময়টুকু আমি অতিবাহিত করেছি, আমার স্কুল এবং কলেজ। মানে মোটামুটি একটা প্রত্যন্ত গ্রামই বলা যায়। একদম প্রত্যন্ত একটা পরিবেশেই আমার বেড়ে ওঠা। সেখানে থেকে এই যে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হওয়া, এটা পরিবারে না থাকলে কি আসলে সম্ভব কিনা? না, পরিবারের সাপোর্ট অবশ্যই দরকার। প্রথমত আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস শুরু হয় আঁকার মাধ্যমে। আমার আব্বু হাতে ধরে ধরে আমাকে আঁকতে শেখাতেন, সেই বিষয়টা আমাকে বেশ ইন্সপায়ার করে। আব্বুর আঁকা নিয়ে আমি যখন কোনো একটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করি, আমি বিজয়ী হচ্ছি, তো সেখানে গিয়ে দেখলাম শুধু ছবি আঁকা না, এখানে গান আছে, আবৃত্তি আছে, নৃত্য আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, বক্তৃতা, আবৃত্তি, এই বিষয়গুলো আমাকে বেশি আকর্ষণ করে। ধীরে ধীরে আমার স্কুলের পরিবেশ আমাকে সেভাবে গড়ে তুলেছে।
সেকেন্ডলি আমার আম্মু, সব থেকে বড় ভূমিকা যদি বলি আমার আম্মুর কথাই বলবো। নিশ্চয়ই। এখন পর্যন্ত আসলে সবাই যেভাবে শেখে একজন প্রশিক্ষক কিংবা গুরুর সান্নিধ্যে, আমার আসলে সেভাবে শেখার সুযোগ হয়নি। যেমনটা বলছিলাম, আমি একটা প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি, সেখানে ইচ্ছে থাকলেও আসলে শেখার জায়গাটা থাকে না। সেই গল্পগুলো আমরা আরো বিস্তারিত শুনবো, কিন্তু এই মুহূর্তে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, সাকি তুমি নিশ্চয়ই জানাবে। আমি জানাবো, তারপর ফিরতে চাই। দর্শক, লাবণ্য মল্লিক বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন প্রতিভাবান আবৃত্তি শিল্পী, কণ্ঠশিল্পী এবং উপস্থাপক, যিনি আবৃত্তি, ভয়েস ওভার এবং বিতর্ক অঙ্গনে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। ছোটবেলা থেকেই ভাষা, সাহিত্য, মঞ্চনির্ভর শিল্প চর্চার প্রতি তার গভীর আগ্রহ ছিল, যা তাকে আবৃত্তি ও জনসম্মুখে বক্তব্য প্রদানের জগতে পরিচিত মুখ করে তুলেছে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ভয়েস ওভার আর্টিস্ট, আবৃত্তি শিল্পী ও কন্টেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও সোসাইটি ফর ক্রিয়েটিভ কালচার বাংলাদেশে উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সমানভাবে সক্রিয়। তিনি ভয়েস আর্টিস্ট বাংলাদেশের প্রেসিডেন্ট, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং সোসাইটি ফর ক্রিয়েটিভ কালচার বাংলাদেশের আর্টস অ্যান্ড লিটারেচার বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ আবৃত্তিতে জাতীয় পুরস্কার অর্জন সহ বিতর্ক এবং আবৃত্তিতে অসংখ্য জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। আপনি বলছিলেন যে যে জায়গায় ছিলেন আসলে সেখানে যে কোনো গুরু বা কোনো শিক্ষকের দ্বারস্থ হওয়া, সেটার সুযোগ আসলে একেবারেই ছিল না। তাহলে কি একেবারেই বাবা মার কাছেই শেখা হলো, নাকি স্কুলটাও আপনাকে সহযোগিতা করলো? আমার স্কুল আমাকে সহযোগিতা করেছে, কিন্তু যোগ্য মানুষ, আসলে যোগ্য বললেও অসম্মান করা হয়, মানে শেখার উপযোগী তারাও সেভাবে অভ্যস্ত। একজন মানুষকে দক্ষ করে তোলার জন্য যে মানুষদের দরকার তাদের অনুপস্থিতি ছিল। এর বাইরে আমার আম্মুর ভূমিকা বলবো, আম্মু হয়তো আবৃত্তি করেন না বা বোঝেন না, তবে তিনি মূল্যায়ন করতে পারেন। আমি যখন একটা কবিতা পড়ে আম্মুকে শোনাতাম, আম্মু বলতো যে এটা একটু ভিন্নভাবে বলো, আমি ভিন্নভাবে চেষ্টা করতাম। তো সেই জায়গা থেকে আম্মু বলতো যে হ্যাঁ এটা ভালো, তো তখন সেটা অ্যাকসেপ্ট করতাম। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সবকিছু ছাপিয়ে আমার স্কুল, কলেজ, পরিবার কিংবা বন্ধুরা আমাকে সাহস জুগিয়েছে, প্ল্যাটফর্ম আমাকে চিনিয়েছে। কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করব, বর্তমানে দেখা যায় যে হাতে বাচ্চাদের ফোন দেয়া হলে সে বিপথে চলে যায়, এমন একটা ভয় কাজ করে। আমার পরিবারেরও সেই ভয় ছিল। তো আমাকে ছোটবেলায় ফোন ধরতে দেয়া হতো না, এবং আমি এমন একটা প্রজন্মে বেড়ে উঠেছি যেখানে আসলে সেই সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত আমাদের স্কুল, কলেজ, টিউশন, কোচিংয়ের মধ্যেই ব্যস্ত থাকতে হতো। তো আমিও সেই পরিবেশে বেড়ে ওঠা। এর মাঝে চলে আসলো করোনা, তো সেই সময়টাই মূলত আমার টার্নিং পয়েন্ট। তখন আমার স্কুল কলেজ বন্ধ। আর মজার ব্যাপার হচ্ছে, আম্মু সবসময় সাপোর্ট করতেন, সেই জায়গা থেকে আসলে ফ্যামিলি বাকি মেম্বারদের আড়ালে আম্মু আমাকে একটা স্মার্টফোন কিনে দেন, এবং শর্ত ছিল এটাই যে তুমি তোমার অবসর সময় ব্যবহার করবে এবং ভালো কাজে ব্যবহার করবে, সময় যাতে নষ্ট না হয়। তো সেভাবেই আমি সেখান থেকে কবিতা শুনতাম, ডিবেট দেখতাম, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল থাকে, সেগুলো থেকে আমি শিখতাম। সেখান থেকেই যাত্রা শুরু। পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের আসলে সোশ্যাল মিডিয়াটা খুব বেশি বিস্তৃত, এখানে পজিটিভ নেগেটিভ দুই ধরনের বিষয়ই থাকে। আমি কোনটা গ্রহণ করব সেটা আমার উপর নির্ভর করে। আমি পজিটিভটাকে বেছে নিলাম। আমি তখন বিতর্ক অঙ্গনের মানুষদের সাথে যুক্ত হলাম, ভয়েস ওভারের সাথে যুক্ত আছেন এমন মানুষদের সাথে যুক্ত হলাম, আবৃত্তি করছেন এমন মানুষদের সাথে যুক্ত হলাম। যদিও আমি প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমার একটা বিস্তর একটা শেখার জগৎ তৈরি হলো। তো এইভাবেই ধীরে ধীরে আমি একটা কমিউনিটি গড়ে তুলি। কিন্তু আমি এখানেই জানতে চাইবো যে শুধুমাত্র একটা স্মার্টফোন দিয়ে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে শেখার জায়গাটা আসলে কিভাবে তৈরি হয়েছিল, এখান থেকে শিক্ষার বিষয় আছে, সে কারণে জানতে চাই। আমি একটা অনলাইন কম্পিটিশনে পার্টিসিপেট করি আবৃত্তিতে। আমি সেখানে কলেজ পর্যায়ে রানার্স আপ ছিলাম, এবং ভার্সিটিতে আমার খুব কাছের এবং শ্রদ্ধেয় একজন ভাইয়া, তিনি সেখানে চ্যাম্পিয়ন ছিলেন। আপনি আরো কিছুটা পরের সময়ের কথা বলছিলেন, আমরা আপনার স্কুল জীবনে আরো কিছুক্ষণ থাকতে চাই। স্কুল জীবনে আমরা যেটা জেনেছি যে আপনি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার কারণে যেটা হয়েছে, আপনি জাতীয় শিক্ষা সপ্তাহ, শিশু অধিকার সপ্তাহ বা ইসলামিক ফাউন্ডেশন প্রতিযোগিতা, এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ক্লাসে যেটা হয়, পড়াশোনার বাইরে যারা একটু
সাংস্কৃতিক কর্মকাণ্ড করে তারা এক ধরনের ফ্যাসিলিটিস এবং শিক্ষকদের ভালোবাসা পায়। কিন্তু আপনি যখন বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে স্বীকৃতি নিয়ে আসলেন স্কুলের জন্য, সেই সময়টা আসলে স্কুল আপনাকে কিভাবে সহযোগিতা করছিল? আমার স্কুল আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং জানিয়ে রাখি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ থাকলেও আমার একাডেমিক রেজাল্ট বেশ ভালো ছিল। পিএসসিতে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাই, জেএসসিতে আমি আমার উপজেলার মধ্যে সেকেন্ড হই এবং এসএসসি এইচএসসিতেও আমার সেই জিপে 5 এর ধারাটা অব্যাহত থাকে। তো সেই জায়গা থেকে আমার স্কুল আমার ক্ষেত্রে কখনোই নেতিবাচক মনোভাব পোষণ করেননি। তারা সবসময় আমাকে সাপোর্টই করে গেছেন, আমাকে উৎসাহিত করেছেন, তুমি এখানে যাও, অংশগ্রহণ করো, তুমি আরো শিখতে পারবে, তোমার স্কিল ডেভেলপ হবে। তো এভাবেই আমার স্কুল আমার পাশে জীবনে ছিল। কি ধরনের কবিতা আবৃত্তি করতেন কিছু তো নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। এখন আমরা একটা আবৃত্তি শুনি আপনার কণ্ঠে। ঠিক আছে, আমি স্কুল লাইফে যেই কবিতাটা বেশি পড়তাম, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সেটাই পাঠ করার চেষ্টা করছি। জি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শিশির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে হে স্বাধীনতা, প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। তোমার জন্য হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। বাহ, চমৎকার। এই যে ছোটবেলায় ছবি আঁকা, আবৃত্তির একটা চর্চা, বক্তব্য, কোনটা বেশি ভালো লাগতো? বোঝা যেত কোনো হ্যাঁ, কিছু? ছোটবেলায় আমার বিতর্ক বেশ ভালো লাগতো। আমি বিতর্ক প্রতিযোগিতাতেই বেশি অংশগ্রহণ সেটা কি করতাম। স্কুল থেকে? হ্যাঁ, স্কুল থেকে। আচ্ছা। আর কবিতাকে আসলে তখন আমার মনে হতো এটা একটা প্রতিযোগিতার বিষয়। যখন প্রতিযোগিতা আসবে আমি একটা কবিতা তুলবো, অংশগ্রহণ করব। আসলে কবিতা যে শিল্প, সেই ধারণাটা আমার মধ্যে ছিল না। আচ্ছা, আর ছবি আঁকা? ছবি আঁকা সময়ের সাথে সাথে আসলে চলে গেছে, সেদিকে আর আগ্রহ পাইনি আমি। আচ্ছা, ধরেছিলাম বিতর্ককে। জি জি। স্কুলটা তো ঠাকুরগাঁয়ে হলো,
হ্যাঁ, কলেজটা? কলেজও ঠাকুরগাঁওয়ে। আচ্ছা, ঢাকায় কখন আসা হলো? ঢাকায় আসা হয়েছে অনার্স লাইফে এসে, আমার বিশ্ববিদ্যালয় জীবনে। একটু কলেজ জীবনটা শুনি, তাই না মাসুদ? একদম একদম। আপনি বলছিলেন যে স্কুল থেকে তো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হতোই, কলেজে উঠে কি হলো? তখন তো আরেকটু পরিণত, আরেকটু বোঝা যায় সবকিছু, কি করা হতো? এবং একই সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে পদ্ধতিগত শিক্ষাটা কবিতা নিয়ে আপনার হচ্ছিল না তখন। সময়ের সাথে সাথে কি সেটা শুরু হলো পদ্ধতিগতভাবে শেখাটা? হ্যাঁ, আমি কলেজ লাইফে আসার পরে আসলে বুঝলাম কবিতা একটা শিল্প। আচ্ছা। আমি যখন কলেজে আসলাম, সেখানে শিক্ষক হিসেবে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের বিগত যারা ওখানে সদস্য ছিলেন এমন মানুষদের সান্নিধ্য পেলাম। তখন আসলে বুঝলাম কবিতা প্রতিযোগিতার কোনো বিষয় সেটা না। কি ঠাকুরগাঁওয়ের কথা বলছেন? হ্যাঁ, আপনি? ঠাকুরগাঁওয়ে আচ্ছা। আমার কলেজ জীবনে। আর কলেজ জীবনটা আমার আসলে খুব শর্ট ছিল, তখন ছিল করোনা কাল, এবং 2 থেকে 3 মাস আমি কলেজ লাইফ পেয়েছি। আচ্ছা। এরপরে সরাসরি আসলে এইচএসসি তে অংশগ্রহণ করতে হয়। এই এইচএসসি জীবনটা কেমন হয় সেটা বুঝে ওঠার আগেই এইচএসসি শেষ শেষ হয়ে গেল। আমাদের। চমৎকার। এই যে আবৃত্তির মানুষগুলোর সাথে মিশছিলেন, তাদের আচার আচরণ এবং একই সাথে দর্শনগত জায়গায়ও একটা পার্থক্য রয়েছে ইন জেনারেলের চেয়ে, সেটা আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করলো? এখানে আমার উদ্বুদ্ধ কারণের জায়গা, এখানে আমি দেখলাম এক একজনের দর্শনের জায়গাটা ভিন্ন ভিন্ন, হুম হুম কিন্তু প্রত্যেকের দর্শনের মধ্য থেকেই শেখার আছে। কেউ যদি নেতিবাচক বা আমার সাথে যাচ্ছে না, সাংঘর্ষিক, সেখান থেকেও আমি শিখতে পারছি। আবার যার সাথে আমার খুব ভালো মতো মিলে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে সে যেই পথে হেঁটেছে আমাকে সেই পথে যেতে হবে। আচ্ছা ঠিক এই জায়গা থেকেই শিক্ষাটা নেয়া আমার। আচ্ছা। চমৎকার। আমরা আপনার আবৃত্তি শুনবো পুরোটা আয়োজন জুড়েই, কিন্তু একটু গল্প করে আবৃত্তিতে যাচ্ছি। আপনি ছোটবেলায় কবিতা লিখতেনও, এই লেখার জায়গাটা কিভাবে আসলো? আমি আসলে ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করতাম। এই পড়াটা এভাবে হয়, আমি যখন পড়তেই পারি না, আমি স্বরেয় স্বরেয়া সম্পর্কেই অবগত না, তো আমার গ্রামে একটা লাইব্রেরি ছিল, আচ্ছা। আমি তখন সেখানকার সদস্য হয়ে যাই। বাহ। পড়তে না পারলেও আমি নিয়মিত বই আনতাম, এবং বিশেষত আমার ফুপি ছিলেন তখন বাসায়, ফুপি পড়ে পড়ে শোনাতেন, আমি সেই বইগুলো থেকে শুনতাম। ছবি দেখা হতো না বইয়ে? না, আসলে আমি শুনতেই পছন্দ করতাম। আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি আমার কাজিন ছিল, সে তখন 2 কিংবা 3-তে পড়ে, সে যখন কবিতা পড়তো আমার বেশ ভালো লাগতো শুনতে। আচ্ছা। তার পড়া শুনতে শুনতে আমি মুখস্থ করে ফেলতাম। এবং মজার বিষয় হচ্ছে, যখন দেখতাম বড়রা নামাজ পড়ছে, আমি আসলে জানতাম না নামাজে কি বলা হয়। আমি সেখানে গিয়ে কবিতা পড়তাম, মানে বিষয়টা এরকম। আচ্ছা। এরপর ধীরে ধীরে কবিতার বইয়ের প্রতি আমার আগ্রহ বাড়ে। যখন আমি পড়তাম শুনতাম, একটা সময় আসলে মনে হতো আমিও কি লিখতে পারবো। তো আচ্ছা। সেখান থেকেই টুকটাক চেষ্টা করা, বেশ কিছু কবিতাও লিখেছিলাম, প্রশংসিতও হয়েছে। তারপর আসলে কন্টিনিউ করা হয়নি, সময় সেগুলো ব্যস্ততা। প্রকাশিত হয়েছে কোথায়? না, আসলে প্রকাশিত হয়নি, গুরুজনদের আমি নিজেরা, ফেসবুকে নিজেরা, আমার হ্যাঁ। টাইমলাইনে শেয়ার করেছিলাম। আচ্ছা আচ্ছা। আমরা গল্পগুলো শুনবো, কিন্তু আমরা যেমনটা বিরতির আগে বলছিলাম যে একটা কবিতা শুনবো। এবারে আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। শীতের সিঁদুর মুছে ফেলো মাগো, জালো শেখা জালো কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে শ্বেতাবদুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র, মাতর হেম কাঁপন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি। নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খালো খল দাও করতালি, বলো হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর।
মেঘলা ছেড়িয়া চাবুক করমা, সে চাবুক করো নব্য তড়িৎ, জালিমের বুক বেখুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিৎ। নিদ্রিত শিবে লাত মারো আজ, ভাঙমা ভোলার ভাঙ নেশা, পিয়াও এবার আসিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী, আসিব না আসিনি চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করিয়া নিতে পারে কি বিনাস্তু। সে তো শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। চমৎকার, এত পরিমিত উচ্চারণ, ভালো লাগছিল শুনতে ভীষণ, একদম তাই না? প্রত্যেকটা শব্দই এত কাট কাট করে উচ্চারিত হচ্ছিল, খুব ভালো লাগছিল। কার কবিতা বিশেষ করে ভালো লাগে? আমার প্রত্যেকেরই কবিতা ভালো লাগে। আসলে কবিতা ভালো লাগার বিষয়টা আমার অনুভূতির উপর নির্ভর করে। আচ্ছা, কখনো হয়তো দেশপ্রেমের কবিতা বেশ আমাকে নাড়া দিচ্ছে, আবার যখন আমার খারাপ সময় যায় তখন মন খারাপের কবিতা বেশ ভালো লাগে। আমি আসলে জানি না মানুষ কবিতা কিভাবে উপভোগ করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এমন, জি। মাঝে মাঝে আমরা যখন দেখি গান শুনে কেউ খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, কাঁদছে, এমন পরিস্থিতি আসে, আমার ক্ষেত্রে আমি কবিতা শুনে কেঁদে ফেলি। বাহ। বা আমার মন খুব ভারী হয়ে আছে, কবিতা শোনার পর আসলে আমার মন খারাপ দূর হয়ে যায়। আমার এখন বর্তমান সময়ে সর্বসময়ের সঙ্গী হচ্ছে কবিতা, ভালো আচ্ছা। সময় খারাপ সময় সব সময়ের জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে কবিতা যারা আবৃত্তি করে, বিশেষ করে আপনি যেহেতু শিশু শিল্পী থেকে আজকের পর্যায়ে, আপনার কাছে এই প্রশ্নটা অনেক রেলেভেন্ট মনে হবে। পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা স্কুলে কলেজে যেখানেই বলি না কেন, যারা আবৃত্তি করে তাদের কথা, মানে নর্মাল কথার মধ্যেও আবৃত্তির একটা ঢং চলে আসে, যে জিনিসটা অনেকে অনেক পজিটিভলি নেয়, খুব পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, আবার অনেকে একটু তির্যকভাবে বলে যে দেখো কত ঢং করে কথা বলে। এই প্রশ্নটা আপনিও নিশ্চয়ই শুনেছেন আমার ধারণা। এটা মানে আসলে আপনার উপর প্রভাব ফেলেছে কেমন এই কথাটা? না, আসলে আমার সেটা শুনতে হয়নি, যেহেতু একই সাথে আমি বিতার্কিক ছিলাম। আচ্ছা। আমি আসলে জানি কোথায় আমার কিভাবে কথা বলতে হবে, কোথায় কবিতা গ্রহণযোগ্যতা পাবে, কোথায় পাবে না। এবং যে কোনো একটা প্রোগ্রামে 8-10 জনের থেকে আমাকে আলাদাভাবে তারা চিনতে পারতো যে এর মাঝে কিছু একটা আছে। এটা তো আপনার কবিতার পজিটিভ সাইডগুলো, কিন্তু প্রত্যেকটা পজিটিভ সাইডের পিছনে অনেকগুলো মানে ধাপ থাকে। এরকম একটা ধাপের কথাই বললাম। একদম শুরুতে স্কুল কলেজ লাইফে নিশ্চয়ই আপনি কবিতাটাকে এভাবে বোধ করেননি, না, বা একদমই না। হয় কি আমরা যেটাকে ভালোবাসি, যারা অভিনয় ভালোবাসে তারা নিজের অজান্তেই কোথাও না কোথাও গিয়ে অভিনয় করে ফেলি আমরা, বা কথার মধ্যে একটু অভিনয়ের টানটা চলে আসে, কবিতার টানটা চলে আসে। সেই জায়গা থেকে জানতে চাইলাম। না, আমার স্কুল জীবনে আসলে হয়নি না, এরকম? এভাবে আসলে আমাকে বলা হয়নি, বরং আমাকে শুনতে হয় কবিতা পড়তে গিয়ে যে আমার বিতার্কিক হওয়ার জন্য আমার ভয়েস একটু লাউড বা আমার একটু সফট হতে হবে, যেহেতু উপস্থাপনার সাথেও আছি। আচ্ছা। তো এটা একটু আমি সমস্যা ফিল করেছিলাম যে আমি আসলে বিতর্কের জায়গাটা এখানে ক্রিয়েট করে আচ্ছা। ফেলছি। আচ্ছা। এই আপনি ভয়েস ওভার জগতেও কাজ করছেন, জি। সেটা কখন শুরু করা হলো? ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আমি কাজ করছি প্রায় 4 বছর হচ্ছে। আমার শুরুটা হয়েছিল মূলত কবিতা থেকেই। আচ্ছা। আমি আসলে চর্চা শুরু যখন করলাম, আমি জানতাম না যে আসলে কবিতা আবৃত্তি করে সম্মানী পাওয়া যায়, আচ্ছা। কিংবা একটা ভয়েস ওভার করে সম্মানী পাওয়া যায়। তো ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে আমি একটা গ্রুপ পেলাম, যেখানে বিভিন্ন পোস্ট দেয়া হচ্ছে, আমাদের বিজ্ঞাপনের জন্য আর্টিস্ট লাগবে, আবৃত্তি শিল্পী লাগবে, কিংবা অ্যানিমেশনের জন্য আর্টিস্ট লাগবে। তো আমার মনে হলো যে আমি হয়তোবা এই কাজটা পারবো। জি। সেখান থেকেই ধীরে ধীরে আমার এই চর্চা শুরু, এবং এখন আমি দেশে এবং দেশের বাইরে একাধিক কাজ করছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো কাজগুলো নিয়ে শুনতে চাই ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে। কোথায় কোথায় কাজ আমি- করলেন, কি কি কাজ করলেন? আমি কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টে বাংলাদেশের কালজয়ী কিছু উপন্যাস, শেষের কবিতা, পদ্মা নদীর মাঝি, এরকম উপন্যাসগুলোতে কাজ করেছি। এর বাইরে বাংলাদেশের জনপ্রিয় কিছু ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করেছি। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন অধিদপ্তরের সচেতনতামূলক যে বার্তা থাকে সেগুলোতে আমার ভয়েস ওভার যায় নিয়মিত। এবং আমরা আমাদের এই যে হসপিটাল, স্কুল, কলেজে কলার টিউন শুনি। আমার প্রতিদিনই আমার কণ্ঠে মিনিমাম 10 থেকে 12টা করে কলার টিউন যায়। আচ্ছা, আচ্ছা। এমনকি আজকে এই অনুষ্ঠানে আসার আগেও আমি
12টা কাজ করে তারপরে স্টুডিওতে আচ্ছা, এসেছি। আচ্ছা, আচ্ছা। চমৎকার, সেগুলো কি চমৎকার। বাসা থেকেই করছেন? হ্যাঁ, আমার হোম সেটআপ আছে, আমি বাসা থেকেই কাজগুলো করি। আচ্ছা, ভয়েস ওভারের বাইরে বাচিক নিয়ে আর কি কাজ করেন? ভয়েস ওভারের বাইরে আমাদের যে সংগঠনের কথা বললাম, ভয়েস আর্টিস্ট বাংলাদেশ, তো শিল্পীদের উন্নয়নে কাজ করছি। এখানে নতুন এবং পুরনো সবাই যেন সুযোগ পায়, বা অনেকে আছেন যাদের আসলে পড়াশোনাটা হচ্ছে না কিন্তু কণ্ঠ ভালো, একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করা। আমরা ভয়েস আর্টিস্ট বাংলাদেশ সেই কাজটি করছি। একই সাথে আবৃত্তির চর্চা এবং প্রসারে আমাদের যে তরুণ প্রজন্ম এখন দেখা যাচ্ছে আবৃত্তিতে খুব একটা আগ্রহ দেখায় না, তাদের যেন সেই আগ্রহের জায়গাটা তৈরি হয়, সেরকম কিছু প্রযোজনা কাজ, সেগুলোর পেছনেও সময় দিচ্ছি। এইটা চলছে। আপনি দেশের বাইরেও ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন বলছিলেন, সেটা নিয়ে শুনবো। আরেকটা আবৃত্তি আপনার কণ্ঠে শুনি, তারপর আসি সেই গল্পে। এবারে আবৃত্তি করছি কবি শুভ দাশগুপ্তের কবিতা মেঘ বলল। মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এ ধার ও ধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ তুই যাবি আমার সঙ্গে যাবি। যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি, এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোর সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে, যাবরে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, শ্রাবণ হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব। আরো একটি দারুণ কবিতা আমরা শুনলাম, অনেক ধন্যবাদ আপনাকে। এভাবেই আসলে আমরা আপনার কবিতা শুনবো এবং একই সাথে গল্পও করব। কবিতায় আমরা যেটা করি যে ক্যারেক্টার লাইন অনুযায়ী আসলে কাজ করলে যেটা হয় যে মডিউলেশনের জায়গাটা বা ভ্যারিয়েশনের জায়গাটা অনেক বেশি আনা সম্ভব হয়। এই জায়গাটা আপনি সচেতনভাবে কিভাবে খেয়াল রাখেন? আমি মূলত একটা কবিতা যখন আবৃত্তি করব, কবিতাটা বেশ কয়েকবার পড়ে নিই। কবিতাটা আগে সাবলীলভাবে আমি পড়তে পারছি কিনা। আর আমি যেহেতু বাংলার স্টুডেন্ট না, পড়ার সুযোগও তেমন একটা হয়নি, আমি সেই কবিতাটা নিয়ে ঘাটাঘাটি করি আসলে, যে ভাবগুলো আমি বুঝতে পারি না, শব্দ বুঝতে পারি না, যেহেতু এখনো আমি বেশ ছোট, তো সেই জায়গা থেকে আমি সিনিয়রদের শরণাপন্ন হই, কিংবা এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল আমাদের সামনে বিস্তর সুযোগ দিয়েছে, সেখান থেকে আমি তথ্য বের করি যে আসলে কি বোঝাচ্ছে। পুরো ভাব বোঝার পরে উচ্চারণের বিষয় থাকে, সেই সাথে আমাদের ভাব রস, সেই বিষয়গুলো বুঝে আমি একটা আমার মানে পরিবেশনা তৈরি করে থাকি। তার মানে কবিতার ক্ষেত্রে তো আসলে কবিতার ভাবটা বোঝা
বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমি বলবো। এবং আপনি সবচেয়ে প্রত্যেকটা শব্দের কথা বলছিলেন, আসলে সেই শব্দের মিনিং যদি না জানা যায় তাহলে সেটাতে সেই ফিল দিয়ে না। আবৃত্তি করাও তো আসলে সম্ভব নয়। আমরা এর আগে আপনার ভয়েস ওভার নিয়ে কথা বলছিলাম, আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে বাংলাদেশে তো কাজ করছেন, আপনি বলছিলেন দেশের বাইরেও বেশ কিছু কাজ আপনার রয়েছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই, কি কাজ করছেন? দেশের বাইরে আমি নিয়মিত কাজ করছি নিউজ ভয়েস অ্যাঙ্কর হিসেবে আচ্ছা। এনটিভি ইউরোপ চ্যানেলে, এবং সেই সাথে নেস্টো ফুড ব্র্যান্ড বলে একটা খুব জনপ্রিয় ব্র্যান্ড আছে, সেখানকার প্রমোশনাল ভিডিওতে আমি নিয়মিত ভয়েস আচ্ছা। দিচ্ছি। এর বাইরে কলার টিউন হিসেবেও বেশ কিছু ভয়েস আমার নিয়মিত দেশের বাইরে যায়। একই সাথে বাংলাদেশ কেন্দ্রিক কিছু কাজ থাকে, বাংলাদেশের নিউজ কিংবা হচ্ছে বিদেশের নিউজই প্রচার হচ্ছে আমাদের মানুষদেরকে জানানোর জন্য বাংলায়, তো সেই কাজগুলোও আমি করে থাকি। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ চমৎকার। এই যে আবৃত্তির সঙ্গে নিজেকে জড়িয়েছেন বা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন, ক্যারিয়ারটা কি এটার সঙ্গেই থাকবে নাকি অন্য কোনো চিন্তা ভাবনা না, আছে? এটা আসলে এই সেক্টরে আমার ক্যারিয়ার গড়ার ইচ্ছে নেই। আচ্ছা। আমার ভালো লাগছে, করছি, আমার স্কিল ডেভেলপ হচ্ছে, এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি, আসলে এই জায়গাটা থেকে আমি অনুপ্রেরণা নিতে চাই এবং আমার স্বপ্ন আছে, লক্ষ্য আছে, সেই পথে আমি এগিয়ে যাচ্ছি, জানি না আচ্ছা। কতটা সফল হব। তার পাশাপাশি কবিতা থাকবে, যতদিন বেঁচে আছি কবিতা থাকবে। এবং যেহেতু আমি খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি, বাহ। আমার পুষ্টি নিয়ে গবেষণা করারও ইচ্ছে আছে। সেই সেক্টরে সরাসরি কাজ না করি, নিজেকে বিলিয়ে দিতে চাই দেশের পুষ্টি উন্নয়নের দিকটা যেন আমার দ্বারা উপকৃত সামান্য হলেও হতে পারে, সেই চেষ্টাও থাকবে আমার। চমৎকার চমৎকার। আমরা আরেকটা কবিতা শুনে ফেলি। আমি যেমনটা বলছিলাম, কবিতা কখনো আমাকে খারাপ সময়েও সান্নিধ্য দেয়। মাঝে মাঝে যখন খুব খারাপ সময় আসে এবং চারপাশে সমালোচনা আলোচনা আসে, তখন একটা কবিতা আমি বারবার পড়ি, আর সেটাই এবার পরিবেশন করছি। সাদাত হোসাইনের লেখা একটা দুঃসংবাদ আছে। একটা দুঃসংবাদ আছে, যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদটা তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা খিনখিনে কাদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর। যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতুলান্তিক বিষাদ সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিশায়। যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে এক মজা পুকুর, তাদের জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি। কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতন। ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানো আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমি এখন রোদের মতন ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। লাবণ্য মল্লিক, আপনার সম্পর্কে আমরা যেটা জানি যে সাংগঠনিক চর্চাটা আপনার একটু কম হয়েছে, বা এভাবেও যদি বলি যে বর্তমান সময়ে আধুনিক চিন্তাধারার অনেক চর্চার পদ্ধতিও আমাদের মাঝে উপস্থিত, সেক্ষেত্রে আপনি সাংগঠনিক চর্চা অন্যভাবে করছেন রেপার্টারি আকারে। অতি সম্প্রতি আপনাদের একটি প্রোডাকশন হয়ে গেল 19 তারিখ, সেটা সম্পর্কে একটু ছোট্ট করে জানি। আমাদের প্রযোজনাটি ছিল কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে, যার নাম ছিল পথ হারাইনি। এখানে আমরা আসলে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ, বিভিন্ন গান, কবিতার একটা সংমিশ্রণ রেখেছি। আমাদের জীবনের উত্থান পতন, একই সাথে কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ, সমালোচনা, সবকিছুর উত্তর এখানেও রয়েছে বেশ কিছু পরিবেশনার মধ্যে।
তো এটাই ছিল আমাদের আয়োজন এবং এটা বেশ দর্শক নন্দিত হয়েছে। আচ্ছা, আপনারা কি ফ্রেন্ডরা মিলে করছেন এরকম কিছু? পুরো এই সাংগঠনিক কাজটা কারা কারা করছেন? না, এখানে আসলে বন্ধুরা নয়, আচ্ছা। সব বয়সী মানুষেরাই আছেন। আমরা আসলে সদস্য আছি এখানে 6 জন। আমরা 2 জন সমবয়সী, এখানে আমাদের সিনিয়র একজন আপু আছেন, মাহিনুর মোমো আপু। আপু ভীষণ আমাদের ভালো আবৃত্তি পরিচালক করেন। হিসেবে কাজ করছেন, ইতোমধ্যে এই অনুষ্ঠানেও আপনারা জি, জি, আপুকে জি। দেখেছেন। আপুর নির্দেশনায় আমরা কাজ করছি, এখানে সব বয়সী মানুষেরাই আছেন। আচ্ছা, দারুণ। আমরা আরেকটা কবিতা শুনি না সাকি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জন্মে জন্মে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। চমৎকার, আরো একটি দারুণ কবিতা শুনলাম। আসলে কবিতা শুনতে শুনতেই একটা বিষয় ভাবছিলাম যে প্রত্যেকটি শিল্পীরই না একটা কমফোর্ট জোন থাকে। দেখা যায় শুদ্ধ ভাষায় রবীন্দ্রনাথের কবিতা করার ব্যাপারে অনেকের আগ্রহ থাকে, অনেকে আছে নিজেকে একটু আরেকটু অন্য উচ্চতায় নিয়ে যায়, ভার্সেটাইল কবিতা করে। আঞ্চলিক কবিতার ক্ষেত্রটা নিয়ে আপনি কি বলবেন? আসলে আঞ্চলিক কবিতা খুব বেশি করা হয় না আমার। আচ্ছা। শুদ্ধ চর্চায় এতটাই মনোনিবেশ করেছি যে হুট করে আমি আসলে আঞ্চলিকতায় ডুব দিতে পারি না। আচ্ছা, তবে আচ্ছা। চেষ্টা করছি একজন শিল্পী হিসেবে প্রত্যেকটি বিষয়ে আমার পারদর্শিতা অর্জন করতে হবে। একদমই একদমই শুরুতে আঞ্চলিকতা, ক্যারেক্টার লাইন সংস্কৃতি- নিয়ে যেটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, একদমই সংস্কৃতি শব্দ নিয়েও কাজ করা। হ্যাঁ। আপনি তো শিল্পীরা করে থাকেন, আপনি তো শুরু করেছেন নিশ্চয়ই। যেহেতু শুরু করেছি নিশ্চয়ই আমি নিশ্চয়ই করব। আরো পরিণত অবশ্যই। হতে হতে আপনি আরো অনেক দূরে এগিয়ে যাবেন। আপনি কন্টেন্ট এক্সিকিউটিভ হিসেবেও কাজ করছেন, সেই অভিজ্ঞতার কথা যদি একটু শুনতে চাই। কন্টেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি রেডিও ভাবে। এটা আমাদের একটা অনলাইন রেডিও। আচ্ছা। আমরা কাজ করছি মূলত নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমানে দেখা যাচ্ছে একজন নতুন আর্টিস্ট কিংবা একজন মানুষ সে খুব করে চাইছে তার একটা কবিতা রেকর্ড করাবে, কিন্তু বাইরে আমাদের যেই পরিমাণ একটা পেমেন্ট দিতে হয় সেটা তার সামর্থ্যে কুলাচ্ছে না। তো আমরা তাদের সেই সুযোগটা করে দিচ্ছি, আমাদের স্টুডিওতে এসে তারা যদি যোগ্যতা সম্পন্ন হয় আমরা তাদের সেই সুযোগটা করে দিচ্ছি। এবং কোন কন্টেন্টটা যাবে কোন কন্টেন্টটা যাবে না, কিংবা তার মান উন্নয়নে কি করা উচিত, কি গাইডলাইন দেওয়া উচিত, একজন আসলো তাকে ফিরিয়ে দিতে পারি না, তাকে একটা সুযোগ দিতে হবে। অবশ্যই। তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া যে আপনি এভাবে প্রিপারেশন নিয়ে আসেন, পরবর্তীতে আপনি এখানে সুযোগ পাবেন। আচ্ছা। তো সেই কাজগুলো আমি দেখভাল করছি এবং একই সাথে আসলে বিশেষত তরুণ প্রজন্মের আমি যেহেতু একজন প্রতিনিধি, তারা কি পছন্দ করে সেই দিকগুলো বিবেচনা করে মূলত আমি কন্টেন্ট যাচাই বাছাই করছি। তো এই আমার কাজ। আমাদের এই আয়োজন দেখে যারা আপনাদের সাথে যোগাযোগ করতে চাইবে তাদের জন্য আপনাদের কোনো ঠিকানা বা অ্যাড্রেস বা কোনো পেজ? হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ আছে ভয়েস আর্টিস্ট বাংলাদেশ। এটা লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। জি, আপনি তো এটার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা একটু অফেয়ারে জানতে চাচ্ছিলাম যে এই ভয়েস আর্টিস্ট বাংলাদেশের অ্যাক্টিভিটিগুলো আসলে কি, মানে আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করলো, সেখান থেকে কালেক্ট করলেন কোনো আর্টিস্টকে, বিষয়গুলো কি এর মধ্যেই সীমাবদ্ধ নাকি এর বাইরেও আপনাদের অ্যাক্টিভিটি আছে?
আমাদের অ্যাক্টিভিটি বর্তমান যেগুলো চলমান আছে, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর হচ্ছেন জায়েদ হাসনাইন, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন জার্নালিস্ট। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত আমাদের প্রথম লক্ষ্য মানুষের কর্মসংস্থান তৈরি করা, এবং প্রায় 1 লক্ষ মানুষ স্বাবলম্বী হয়েছে আমাদের গ্রুপের মাধ্যমে। বাহ, সেটা কেমন, কিভাবে একটু জানতে চাই। এখানে সব বয়সী মানুষ আছে, স্টুডেন্ট থেকে শুরু করে একদম বর্ষিয়ান মানুষরাও আছেন, এবং একই সাথে খুব বড় একটা অংশ গৃহিণী। তারা সারাদিন ঘরে থাকছেন, তারা চাচ্ছেন কোনো কিছুর সাথে যুক্ত হতে, কিন্তু পারিবারিক এত সংসার সামলে তারা পারছে না বাইরে যেতে। আমরা তাদের সেই সুযোগটা দিচ্ছি। আমরা হয়তো সরাসরি তাদেরকে কাজটা দিচ্ছি না, কিন্তু সেই প্ল্যাটফর্মটা দিয়ে দিয়েছি। তারা সেখান থেকে খুব সহজে তাদের যোগ্যতা অনুযায়ী এবং পছন্দ মতো কাজটাকে বেছে নিতে পারছে। এবং আমাদের পরিকল্পনায় আছে, বা আমরা কাজ করছি একটা ওয়েবসাইট তৈরি করার, যেখানে বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যারা আর্টিস্টরা আছেন, আমরা তাদেরকে একটা এনলিস্টমেন্ট দেব, এবং সেটা যাচাই বাছাই হবে। আমরা যেহেতু সরকারি স্বীকৃতির কথা বলছি, তারপরেই আমাদের এই প্রসেসটা হবে। সেখানে আমরা একদম নতুন আর্টিস্ট থেকে শুরু করে যারা সিনিয়র, তাদের সাথে বড় ব্র্যান্ডের কিংবা হতে পারে ছোট একটা কোনো কোম্পানি, আমরা তাদের একটা সমন্বয় তৈরি করে দেব, যেন আমাদের অনুপস্থিতিতেও তারা তাদের কাজটা নিতে পারে, করতে পারে। অর্থাৎ কর্মসংস্থান বাড়ানো। এই যে কর্মসংস্থানের কথা বলছিলেন, যে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়ে গেছে, আপনি বাসায় যারা হোম মেকার আছেন তাদেরকে নিয়েও কাজ করবার কথা বলছিলেন, কি সেটা একটু ডিটেইলি যদি বলেন, যে আপনারা কি কি প্রসেস বা কি কি সুযোগ তাদেরকে করে দিচ্ছেন, যেখান থেকে আসলে তারা তাদের একটা কাজ বেছে নিচ্ছে। প্রথমত একটা গল্পই যদি বলি, কিছুদিন আগে একজন আপু আমাকে নক করলেন, নক করে জানালেন তার ডিভোর্স হয়ে গেছে এবং তিনি খুব কঠিন একটা সময় পার করছেন। তার কিছু একটা কাজ দরকার, কিন্তু তার একটা ছোট বেবি থাকাতে তিনি বাইরেও যেতে পারছেন না। তো আমাদের এই গ্রুপে বিভিন্ন ক্লায়েন্টরা পোস্ট করেন, তারা আর্টিস্ট যে, তো সেই জায়গা থেকে আমরা যারা পরিচালক আছি, কিছু কিছু আমাদের রেফারেন্সেও যায়। তো আমরা হাতে কিছু কাজ রাখি এই ধরনের মানুষদের জন্য, আমরা তাদেরকে যেন সেই রেফারটা করতে পারি এবং তারা কাজটা পায়। এবং এর বাইরে আমরা ভয়েস ওভার সম্পর্কিত কোর্স এবং পরিকল্পনা করছি এবছরে, যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বড়, তো আমরা যাচাই বাছাই করে অবশ্যই দেশের যারা প্রথম সারির সিনিয়র আর্টিস্টরা আছেন তাদের মূল্যায়নের ভিত্তিতে আমরা সেরা ভয়েস আর্টিস্ট বিজ্ঞাপনে কিংবা কলার টিউনে কিংবা নিউজে আমরা এই ধরনের একটা স্বীকৃতির পরিকল্পনাও করছি, তো যাতে সবার কাজের স্বীকৃতিও থাকে এবং কাজে উৎসাহিত হয়। প্রফেশনাল ভয়েস ডাবিং বা ভয়েস অ্যাক্টিং যেটাই বলি না কেন, সেই ইন্ডাস্ট্রির সাথে তাহলে আপনাদের পার্থক্যটা কোথায়? আমাদের আসলে আমরা সংগঠন হিসেবে কাজ করছি, প্ল্যাটফর্ম একটা, আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি। যে যেমনটা বললেন ডাবিং এর কথা, এখন ডাবিং এজেন্সিরা দেখা যায় অনেক সময় আমার পরিচিত থিয়েটার আর্টিস্ট, তাকে আমি নিয়ে নিলাম, কিন্তু থিয়েটার আর্টিস্ট না হয়েও অনেক মানুষ আছেন খুব ভালো ডাবিং করতে পারেন। তো সেই মানুষটিকে আপনি কিভাবে পাবেন, বা ওই ডাবিং সেক্টরের সাথে সেই মানুষটাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছি। ডাবিং সেক্টরের মানুষরা পোস্ট করছে যে আমার একজন আর্টিস্ট লাগবে, আমরা তাদের সেই অডিশনের ব্যবস্থা, অর্থাৎ আমরা একটা মিডিয়া হিসেবে কাজ করছি। আচ্ছা, এই বিষয়ে আরো শুনবো, কিন্তু একটা কবিতা শুনতে চাই এখন। এবারে আবৃত্তি করছি প্রদীপ বালার লেখা আকাশে ওড়ার স্বপ্ন ছিল যে মেয়েটার। আকাশ দেখার স্বপ্ন ছিল মেয়েটার, ছেলেবেলা থেকেই আকাশে পাখি হয়ে ওড়ার স্বাদ ছিল তার। মফস্বল থেকে শহরে এলো যেদিন, জীবনে প্রথমবার ক্যাম্পাসের সোনালী রোদ গায়ে এসে পড়ল। সে বুঝতে পারল আকাশের অনেক কাছাকাছি আছে। কলেজ ক্যান্টিনে একটা ঝাঁকড়া চুলের ছেলে একদিন এসে বলল হাই, তার নাকি স্বপ্ন আকাশ ছোঁয়ার। মুখে রবীন্দ্রনাথ দিন বদলের গান, চোখে এক রাস বিপ্লব সমাজ বদলের স্বপ্ন। মফস্বলের মেয়ের ঘোর কাটে না, সে ভাবত এই বুঝি তার এক আকাশ, যে আকাশে ডানা মেলে দেয়া যায় নিশ্চিন্তে, উদ্দাম উঠতে পারা যায় যত্রতত্র। একদিন সন্ধ্যাবেলায় ছেলেটি এসে বলল চল তোকে আজ আকাশ দেখাই আমার ফ্ল্যাটের ছাদ থেকে। তোর ফ্ল্যাটের আকাশ বুঝি আমার থেকে আলাদা?
খিলখিলিয়ে হেসে সানন্দে রাজি হলো সে। এরপর তাকে শহরের সবচেয়ে উঁচু ফ্ল্যাটের ছাদে নিয়ে যাওয়া হলো। সেখানে ছেলেটির আরো দুজন বন্ধু অপেক্ষা করছে। তারপর সারা রাত মেয়েটি চিত হয়ে শুয়ে আকাশ দেখলো। ভোরবেলা যখন তাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল তিনজন, সে শেষ চেষ্টা করেছিল পাখি হওয়ার, একবার উড়ে আকাশ ছোঁয়ার, কিন্তু পারেনি। তার বদলে পরদিন খবরের কাগজের প্রথম পাতার খবর হয়ে গেল। আর তার পরের কয়েকদিন শহর ভেঙে পড়ল রাস্তায়। মিটিং, মিছিল, পথ অবরোধ, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাজনীতির কচকচানি, পোশাকের দোষ, চরিত্রের দোষ, সব দেখা হলো। তারপর একসময় খবরের পাতা জুড়ে এলো আইপিএল, পুজো, পার্বণ, ঈদ, মহরম, সান্টা ক্লজ, ভোট, ভাষণ, ফেসবুক জুড়ে সেলফি, নতুন পোশাকের বাহারি লাইট। দামিনী, নির্ভয়া নাকি অন্য কেউ? কি নাম ছিল তার জানি না। আইনের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত মেয়েটির বাবা একদিন সেই ছাদ থেকে উড়িয়ে দিল ধুলো পড়ে যাওয়া সমস্ত খবরের কাগজ। আর লজ্জাহীন এক সমাজ দেখলো বেঁচে থাকতে যে মেয়েটা পাখি হয়ে আকাশে উঠতে পারেনি, আজ আশ্চর্য রকম ভাবে খবর হয়ে উঠছে আকাশ জুড়ে। বাহ, চমৎকার। আবৃত্তি বা ভয়েস আর্টিস্ট হিসেবে নতুন যারা কাজ করতে চায় তাদেরকে কি কিছু বলবার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে দেখা গেছে আবৃত্তি শিল্পের কথা যেটা বললাম, আমাদের বর্তমান প্রজন্ম খুব একটা আগ্রহী হচ্ছে না। তবে ভয়েস ওভার সেক্টরে আমার অভিজ্ঞতা, এখানে অনেক মানুষ আসছে কিন্তু তারা কাজ পাচ্ছে না, হতাশ হচ্ছে এবং শুনতে হচ্ছে যে আসলে এই সেক্টরটা খুব একটা কাজের না। কিন্তু আমরা যদি দেখি এই সেক্টরে ঘরে বসে মানুষ লাখখানেক টাকা অনায়াসে ইনকাম করছে, যেটা একটা সরকারি চাকরি থেকেও অনেকে পায় না। তো নতুনদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যে সেক্টরেই যান না কেন, আগে সেক্টরটা সম্পর্কে অবগত হবেন, কি কি যোগ্যতা প্রয়োজন সেই স্কিলগুলো অর্জন করার চেষ্টা করবেন। আর ভয়েস ওভারের কথা আলাদাভাবে বললে আসলে কি কি কন্টেন্ট হয় ভয়েস ওভারে, সেই কন্টেন্টগুলোর মধ্যে কোনটা আমার কাছে সহজ মনে হয় অ্যাজ আ বিগিনার, এরপরে কোনটা আমার কণ্ঠে ভালো হবে বা কোথায় আমার আরো চর্চা করতে হবে, আসলে আমার একটা পোর্টফোলিও রেডি করে তারপর আমি কাজে নামি, তাহলে আমি কাজটা সহজে পাবো এবং আমার হতাশা আসবে না, কর্মসংস্থানটাও নিশ্চিত হবে। এবং কবিতার ক্ষেত্রে বলবো, নতুন যারা আছে আসলে কবিতাকে বর্তমানে দেখা যাচ্ছে কবিতার ভাষা বুঝছে না, কেউ খুব জোর গলায় একটু চিল্লা হাল্লা করে কবিতা পড়ছে, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে যে বাহ বেশ ভালো আবৃত্তি করছে এবং তাকে ফলো করছে অনেকে। আমি নতুনদের উদ্দেশ্যে বলবো আসলে এই ভাইরালের পেছনে না ছুটে কবিতাকে বোঝা, উপলব্ধি করা, আমার জীবনের সাথে রিলেট করা, কবিতা আসলে আমাকে কতটুকু প্রভাবিত করছে। এরপরে আবৃত্তিতে আসতে হলে উচ্চারণ, ভাব, রস এগুলো শেখার জন্য যা দরকার সেই প্রশিক্ষণটুকু জানার বা শেখার আসলে কোনো বিকল্প নেই। এবং আমরা ছোট্ট একটা কবিতা শুনে আমরা শেষ করি, তুমি কি বলো মাসুদ? অবশ্যই অবশ্যই। এবারে আবৃত্তি করছি হেলাল হাফিজের কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়, সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে কিংবা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোন কোন প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়, যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তবে তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়,
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। বাহ, ভীষণ চমৎকার। অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আপনাদের প্রতিও কৃতজ্ঞতা এত চমৎকার একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আশা করছি আমার গল্পটা শুনে আমাদের যারা দর্শক আছেন আমার বয়সী কিংবা আমার যারা জুনিয়র কিছুটা হলেও অনুপ্রাণিত হবে, সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে এবং রাঙা সকাল টিমকে।